আজকে আমরা পড়বো ফ্যাট এমবোলিজম। এর আগে ওই দিন পড়ছিলাম। ফ্যাট এমবোলিজম সম্পর্কে হালকা একটু ধারণা দেওয়া হয়েছিল। তো আবারও একই জিনিস পড়বো, ফ্যাট এমবোলিজম। হ্যাঁ, সাধারণত আমাদের দেহে দুই ধরনের বোন ম্যারো থাকে, একটা হলো ইয়েলো বোন আর একটা হলো রেড বোন ম্যারো। ইয়েলো বোন ম্যারোটার মেইন অংশটা হলো ফ্যাট, ফ্যাট কন্টেন্ট করে। আর 1 বছরের কম বাচ্চাদের শরীরে পুরোটাই রেড বোন ম্যারোটা থাকে। হ্যাঁ, রেড বোন ম্যারো কি কাজ করে? রেড বোন ম্যারোটা আমাদের মানে ব্লাড সেলগুলো তৈরি করে, লাইক ডারবিসি, ডাব্লিউবিসি, প্লাটিলেট এগুলা। আর ফ্যাট বোন ম্যারোটা ওটা মানে ফ্যাট পার্টটা কন্টেইন করে। হ্যাঁ, তো যখন আমরা বড় হয়ে যাই, আই মিন বয়স বাড়ে, মানে 18+ হয়ে যায়, তখন আমাদের রেড অ্যান্ড ইয়েলো বোথ বোন ম্যারো থাকে। এখন বিষয়টা কি যে আমাদের আম, যখন আমরা বড় হয়ে যাই, তখন এই রেড বোন ম্যারোটা সাধারণত আপার এক্সট্রিমিটিতে, বিশেষ করে তোমার থোরাক্স, তারপরে আম, কি বলে, পেলভিস এবং স্কালের এই জায়গাগুলোতে রেড বোন ম্যারো বেশি থাকে, এবং লং বোন ম্যারোতে ফ্যাট, সরি, লং বোনস গুলাতে ফ্যাট মানে ইয়েলো বোন ম্যারোটা বেশি থাকে। হ্যাঁ, আর ইয়েলো বোন ম্যারোতে যেহেতু ফ্যাটের পরিমাণ বেশি থাকে, এই জন্য লং বোনস গুলা ফ্র্যাকচার হলে এই ফ্যাট গুলা আমাদের এই বডি বিভিন্ন জায়গায় সরে যায়, মানে ছড়ায় পড়ে। হয় কি, যখন আমাদের এই সার্কুলেশনের ভিতরে এই ফ্যাট কন্টেইনিং বোন ম্যারো গুলা যখন সার্কুলেশনে ঢুকে যায়, মানে বোন ফ্র্যাকচারের পরে যখন এই ফ্যাট গুলা সার্কুলেশন হয়ে আমাদের হোল বডিতে চলে যায়, তখন এটা হলো ফ্যাট এম্বোলিজম বলে। এবং ফ্যাট এম্বোলিজম বিশেষ করে ফিমার, তারপরে তোমার যেগুলো লং বোন বা বড় যেই বোনস গুলো আছে, এগুলা তোমার ফ্র্যাকচার হলে এখানে যেই ফ্যাট গুলা থাকে, এগুলা বডির সার্কুলেশনের ভিতরে প্রবেশ করে, এবং এই ফ্যাট গুলা ব্লাডের মাধ্যমে মানে সার্কুলেশন হয়ে আমাদের লাংস, ব্রেইন, ইভেন কি স্কিনের যে ক্যাপিলারি সার্কুলেশন গুলো আছে না, এগুলাতে আটকে যায়। আর যখন এই ফ্যাট গুলা মানে এম্বোলিজম হয়, মানে জায়গায় জায়গায় আটকে যায়, তখনই আমাদের বডির বিভিন্ন স্থানগুলাতে তোমার এগুলা মানে কি বলে, ওই শো করা শুরু করে। যেমন স্কিনের নিচে যখন আটকা পড়ে, তখন জায়গায় জায়গায় এগুলা তোমার রেডিশ, জায়গায় জায়গায় এগুলা আমাদের কি বলে, ওই লালচে কালার, আই মিন রেডিশ কালার দেয়। এই যে, এই যে এটা মানে এটা কোশ্চেনে অনেকটা এভাবে এরকম আসে, মানে ফ্র্যাকচার ইনক্লুডিং চেস্টে অথবা নেকে পেটিকিয়াল র্যাশ বা র্যাশ দেখে। যখনই দেখবা র্যাশ ইন দি চেস্ট এন্ড নেক ইনক্লুডিং ফ্র্যাকচার, এরকম কিছু দেখলে এটা ধরে নিও যে এটা ফ্যাট এম্বোলার কথা বেশি ইন্ডিকেট করতেছে। কেন এই জায়গাগুলো এরকম পেটিকিয়াল র্যাশ হয়? কারণ এখানে ফ্যাট গুলো এসে আটকে যায়, এই কারণে এরকম র্যাশ হয়। এবং এটার ইমিডিয়েট ইয়েটা হলো রেসপিরেটরি ডিস্ট্রেস, এবং প্রথমে মেন্টাল ডিস্টারবেন্স হয়, দেন পেটিকিয়াল র্যাশ হয়, তারপরে হয় হলো দেখাচ্ছি, এই ফ্যাট এম্বোলাইজ উইদিন 24 to 72 আওয়ার্স এর ভিতরে কি হয়, যদি ফ্যাট এম্বোলাই হয়, মেন্টাল ডিস্টারবেন্স শুরু হয় প্রথমে, তাহলে পেটিক্যাল র্যাশ অন আপার চেস্ট এন্ড নেক, সাইন্স অফ রেসপিরেটরি ডিস্ট্রেস, সাইন্স অফ শক, ট্যাকিকার্ডিয়া, ট্যাকিপ্নিয়া এন্ড হাইপোটেনশন। একটা ফিভার হতে পারে। ফিভারটা হয় হলো মানে তোমার সেরেব্রাল এম্বোলাই, মানে সেরেব্রামে গিয়ে যখন এই ফ্যাট গুলো আটকে যায়, তখন এইটা হয়। এবং ফাইনালি আরেকটা জিনিস হয় হলো কম্পার্টমেন্ট সিন্ড্রোম হয়। কম্পার্টমেন্ট সিন্ড্রোম অলরেডি আমরা বেশ কয়েকবার আলোচনা করছি হালকা পাতলা করে। কেন স্কিন এরকম লালচে কালার হয়? কারণ ফ্যাট গ্লোবিউলস ক্যান অবস্ট্রাক্ট দ্য ক্যাপিলারি সার্কুলেশন,
উইথ ইনক্রিজড ক্যাপিলারি ফ্র্যাজিলিটি। এই যে রেড অ্যান্ড ইয়েলো বোন ম্যারো, চেস্ট রেডি। আচ্ছা, আরেকটা জিনিস বলি যে তোমার যখন আমাদের ক্যান্সারে যখন রেডিয়েশন দেয় না, দেখবা লাং ক্যান্সার অথবা বুকে কখনো ক্যান্সার হলে তোমার ওই এই রেডিয়েশন তো বুকের উপরে দিয়ে দেয় না, তখন দেখবা প্যানসাইটোপেনিয়া হয়। কেন আমাদের প্যানসাইটোপেনিয়া হয় এদের এই রেডিয়েশন দিলে? কারণ আমাদের এই রেড বোন ম্যারোটা মোস্টলি আপার এক্সট্রিমিটি এই জায়গাতেই থাকে। আর এই রেড বোন ম্যারো কি করে? আমাদের ব্লাড সেলগুলা প্রডিউস করে, হ্যাঁ, আরবিসি প্লাটেলেট এগুলা। আর যখন কেমো দেওয়া হয় এই জায়গাগুলিতে দেওয়া হয়, তো বিশেষ করে বুকের উপরে অথবা পেলভিক অর্গান গুলোতে দেওয়া হয়, তখন এই জায়গাগুলো যেহেতু বোন সেল তৈরি করে আর এই জায়গায় রেডিয়েশন পড়লে তখন এগুলো সেল প্রোডাকশন কমে যায়, যার ফলে প্যানসাইটোপেনিয়া হয়। প্যানসাইটোপেনিয়া মিন্স অল দ্য আরবিসি ডাব্লিউবিসি প্লাটিলেট মানে কমে যায়। এরপর আসলে লং বোন। লং বোন ফ্র্যাকচার ক্যান কজ ফ্যাট এম্বোলিয়া, যেটা অলরেডি বলছিলাম, কারণ লং বোন গুলোতেই ইয়েলো ম্যারোটা বেশি থাকে। এরপর আসে হলো সেটা একটু পরে বলি। ফ্র্যাকচার হলে কেন কিডনিতে পাথর হওয়ার চান্স থাকে? কারণ হলো immobility increase the osteoporosis and increase the calcium level in the blood, যার ফলে ওই হাই ক্যালসিয়াম যখন ব্লাডে চলে আসে তখন আবার ওই অক্সিডাইজ বা অক্সালেট ক্যালসিয়াম, অক্সালেট স্টোন হয় না কিডনিতে, এগুলো। আর আমরা অলরেডি জানি যে নিউরোভাস্কুলার চেকের সময় আমরা কি কি জিনিস চেক করি? সার্কুলেশন, তারপরে লাইক 7P, তাই না? 7P চেক করি। আর আমরা বলছিলাম ফ্যাট ফ্র্যাকচার একটা কমপ্লিকেশন হলো কম্পার্টমেন্ট সিনড্রোম। কম্পার্টমেন্ট সিনড্রোমটা কি? যখন স্পেসিফিক কোনো এরিয়ার compartment syndrome of the thigh, intercompartmental pressure is measured. Once compartmental pressure becomes elevated, fasciotomy is the treatment for compartment syndrome. কম্পার্টমেন্ট সিন্ড্রোমে এখন খুব একটা বেশি জোর দেবো না, কারণ এটা অনেকবার বলা হয়েছে এর ভিতরে। আর কম্পার্টমেন্ট সিন্ড্রোমে কিছু হইলে কি করতে হবে? ফেসিওটমি। এটা হলো ফেসিওটমি করলে কি হয়? ভিতরে যে প্রেশারটা তৈরি হয় সেটা রিলিজ হয়ে যায় ফেসিওটমিতে। এরপরে ফ্র্যাকচার একটা প্রবলেম হলো অস্টিওমাইলাইটিস, মানে ইনফ্লামেশন অফ দি বোনস। তারপর আসে হলো আম, আচ্ছা কই জানি, অস্টিওমাইলাইটিস তো বললামই। তো ফ্র্যাকচার অফ দি এপিফাইজিয়াল প্লেট ক্যান কজ অ্যারেস্টেড বোন গ্রোথ। এটা এর আগেও বলেছিলাম যে আমাদের বোনসটা গ্রোথ হয় কোথায়? এপিফাইজিয়াল প্লেট থেকে। আর এপিফাইজিয়াল প্লেট আবার দেখা যায় এপিফাইজিয়াল প্লেটে যদি কোনো ফ্র্যাকচার হয় তবে এটা বোন গ্রোথটাকে হ্যাম্পার করে। এই যে এপিফাইজিয়াল প্লেট, বাচ্চাদেরও সেম একই জিনিস বলছি। আবার দেখবা তোমার ক্যান্সারের রুম, এক্সরে রুম, এইগুলাতে তোমার বাচ্চাদেরকে নিয়ে আসতে না বলা হয়, কারণ ওই রেডিয়েশনটা আমাদের বোনই এপিফাইজিয়াল লাইনটাকে ড্যামেজ করে দেয়, যার ফলে বাচ্চার গ্রোথ কমে যায়। ইনক্রিজ রিস্ক অফ রিনাল ক্যালকুলি তো বললামই, কারণ মানে ক্যালসিয়াম লেভেল ব্লাডে বেড়ে যায়, বাট ইয়েতে কমে যায়, কি বোনসে ক্যালসিয়াম লেভেল কমে যায়, যার ফলে কি হয়? রিনাল ক্যালকুলার চান্স থাকে। তাহলে ইনক্রিজ রিস্ক অফ ডিভিটি, কারণটা কি? কারণটা হলো যে ইমমোবিলিটি কিন্তু অস্টিওপোরোসিস রিস্ক বাড়ায় এবং ক্যালসিয়াম বাড়ায় দেয়, যার ফলে তোমার ব্লাড অনেক ভিসকসিটি হয়। আস্তে আস্তে যাই হোক, সোজা কথা ইমমোবিলাইর কারণে আমাদের ডিপ ডিপ ভেইন থ্রম্বোসিস হয়। ম্যাল ইউনিয়ন অফ দি ফ্র্যাকচার, ইয়ে বোনস জোড়া লাগতে চায় না, ম্যাল ইউনিয়ন বলে। আচ্ছা আরেকটা জিনিস বলি, আমাদের থাইয়ে যদি ফুলে যায়, মানে থাইয়ে যদি মাসেল ইন্টার কম্পার্টমেন্টাল যে প্রেশার এটা যদি বেড়ে যায় সেটাকে বলা হয় কম্পার্টমেন্ট সিনড্রোম। আর যদি তোমার আমাদের হাতে মাসেলের ভিতরে প্রেশার বেড়ে যায় এটাকে বলা হয় ওয়াকম্যান ইসকেমিক কন্ট্রাকচার। সোজা কথা কি জানো, এটাও এক প্রকার কম্পার্টমেন্ট সিনড্রোম। এই ওয়াকম্যান ইসকেমিক কন্ট্রাকচারটা এক প্রকার আম, এই ওয়াকম্যান
দাও। এই ওয়াকম্যান ইস্কিমিক কন্ট্রাকচারও কাইন্ড অফ, এটা এখানে আছে না, একটু দাঁড়াও। ও আছে, পরের পেজে আছে, পরের পেজে আছে। যেটা বলতে চাচ্ছিলাম দেখো, কমপ্লিকেশন অফ, আচ্ছা নার্সিং কেয়ার, আমরা তো বললাম যে অনেকগুলো জিনিস অ্যাডভান্স বলে ফেলছি, একটু একটু পড়ে যাই, পরে আস্তে আস্তে যাই। তো নার্সিং কেয়ার, নিউরোভাস্কুলার চেক, আমরা নিউরোভাস্কুলার চেকে কি 7P মনে আছে? প্রেসার, পালস, প্যারেস্থেশিয়া, তারপরে কি ছিল, আম প্রেসার, পালস, প্যারেস্থেশিয়া, 7P ছিল। আর কি কি মনে আছে? পেইন, প্যালোর, প্রেসার, পালস, প্রেসার পালসনেসনেস, প্যারেস্থেশিয়া, পয়কিলোথার্মিয়া, আরেকটা হলো জানি কি, পেল, মানে সরি পেলোরিতো। এই জিনিসগুলো চেক করে, এটা হলো নিউরোভাস্কুলার চেক। এনকারেজ ডায়েট হাই ইন প্রোটিন এন্ড ভাইটামিনস উইথ মডারেট ক্যালসিয়াম, ফসফরাস, সোডিয়াম। কেন আমরা ক্যালসিয়াম খেতে বলি উইথ মডারেট ক্যালসিয়াম, নট হাই ক্যালসিয়াম? কারণ অলরেডি এমনিতেই বেশি থাকে, সিরাম সিরাম ক্যালসিয়াম এমনি বেশি থাকে। তারপর ফসফরাস, সোডিয়াম এটসেট্রা, এনকারেজ ফ্লুইড এটসেট্রা। ঠিক আছে, এবার আসলে কম্পার্টমেন্ট সিন্ড্রোম একই অলরেডি বলে ফেলছি, কোনো কিছু বলার মতো আর কিছু নাই। Increased pressure within one or more muscle compartment causing neurovascular impairment to an area. It can lead to irreversible damage if the pressure is not relieved or managed in 4 to 6 hours. Very important line. দেখো, আমাদের কোনো কারণে যদি ইন্টার কম্পার্টমেন্টাল মাসেল যদি প্রেশার বেড়ে যায়, একটু দেখায় দিতে আবার একটু, এই মাসেলের ভিতরে যদি ইন্টারকম্পার্টমেন্টাল মাসেলের ভিতরে যদি প্রেসার বেড়ে যায় এবং এটা 4 থেকে 6 ঘন্টার ভিতরে যদি রিলিজ না করা হয়, তাহলেই কম্পার্টমেন্ট সিনড্রোমটা হয়। এই জন্যই কিন্তু এটা সবার আগে দ্রুত করে কি জানো, পালস এবং প্রেসার যদি পায় না পাওয়া যায়, সাথে সাথে এই এই ফ্যাসিওটমি করা হয়, এটা খুবই আর্জেন্ট করা হয়। এটা এটা যদি না করা হয় একদম টোটাল ড্যামেজ হয়ে যায়, নার্ভ টার্ভ যা আছে সব ড্যামেজ হয়ে যায়, এবং ফাইনালি এটা যদি না করা হয় তাহলে অ্যাম্পুটেশন ছাড়া উপায় থাকে না। কজেস কি, কি কারণে এই কম্পার্টমেন্টাল? অর্থোপেডিক ইনজুরিজ লাইক ফ্র্যাকচার, ক্র্যাশ ইনজুরিজ এটসেট্রা। অর্থোপেডিক ইন্টারভেনশন লাইক কাস্ট, ট্রাকশন। তবে মোস্টলি আমি দেখছি যে কাস্টের কারণে হয়। আমাদের দেশে এই যে হাতুড়ে যে কাস্ট গুলা লাগায় না, বিভিন্ন মানে তৃতীয় পক্ষ কোনো এক্সপিরিয়েন্স ডক্টর কিংবা নার্স যদি না লাগে, ওই ক্ষেত্রে এই প্রবলেমটা হয়। তারপর সার্কামফেরেন্সিয়াল বার্নস অফ এক্সট্রিমিটিস, অনেক সময় বার্নের কারণে এই ইয়েটা হতে পারে। সার্কামফেরেন্সিয়াল বার্নস অফ এক্সট্রিমিটিস ফাইন্ডিংস কি, কিভাবে আমরা এই যে ভেরি ইম্পর্টেন্ট, হ্যাঁ, কম্পার্টমেন্টাল কম্পার্টমেন্ট সিনড্রোমে তোমার এই পালসনেসনেস, তারপর সিভিয়ার পেইন এগুলো দেখা যায়। এই যদি এখানে পেইন কি আছে, ও আছে। পালসলেসনেস কিন্তু শুরুতেই দেখা যায় না, অ্যাডভান্স ইস্কিমিয়াতে পালসনেস হয়, লিখে রাখতে পারো, এটা কোশ্চেনে পাইছি। অ্যাডভান্স ইস্কেমিয়া মানে যখন এই অত্যাধিক প্রেসারে ব্লাড নিচে না আসে, মানে ওই অর্গানের দিকে, লিম্বের দিকে না যায়, তখনই মূলত এই জিনিসটা হয়। কি বলে এটাকে, মানে পালসনেস, মানে পালস পাওয়া যায়, পালস কিন্তু ইনিশিয়াল স্টেজে কিন্তু পালস থাকে, হ্যাঁ, বাট সেটা যদি ইয়ে হয়, সেটা যদি তোমার ইয়ে হয়, কি বলে, কি বলে এটাকে, মানে লং টাইম হয়, ইনিশিয়াল স্টেজে কিন্তু পালস, ইনিশিয়াল স্টেজে পেইন হয়, হ্যাঁ, বাট যদি কখনো দেখো যে পালসনেস হয়, তবে সেটা ইয়ে হবে, আম, মানে মানে অ্যাডভান্স স্টেজে থাকে। এটাই আমি কোশ্চেনে পাইছি যে ইনিশিয়াল স্টেজে কি হয়, ইনিশিয়াল স্টেজে পেইন হয়, এবং পেইন নার্কোটিক দিয়েও কমে না। এটা এটা ইনিশিয়াল স্টেজে এগুলো দেখা যায়। আর যদি পালস পালসই পাওয়া না যায়, তখন এটাকে বলে অ্যাডভান্স স্টেজ বা ইস্কেমিয়া হয়ে যায় ইয়ের। সাদিয়া মনে হয় এই ব্যাপারে একটা কথা বলছিল না, সাদিয়া? তুমি দেখছো কবে, রিসেন্টলি মনে হয় দেখছো নাকি এরকম? সাদিয়া, ভাইয়া, তুমি রিসেন্ট, তুমি কি রিসেন্টলি দেখছো এরকম? ভাই কোনটা? এই যে এই ইয়ের কি বলে কম্পার্টমেন্ট সিনড্রোমের,
হ্যাঁ ভাই, আমাদের ফ্লোরে তো অর্থোপেডিক রুগীরা সব থাকে ভাই, ওদের এসব করায়। আচ্ছা আচ্ছা। সেইটাই। হ্যাঁ। তারপরে আসে হলো পেইন আনরিলিভড বাই উইথ ইভেন উইথ নার্কোটিক দিয়েও পেইন কমানো যায় না। পেইন অন প্যাসিভ মোশন, সোয়েলিং তো হবেই, অনেক ফুলে যায়। প্যারেস্থেসিয়া তো জানোই, অবসাদ থাকে। ম্যানেজমেন্ট কি ইমার্জেন্সি সার্জিক্যাল ম্যানেজমেন্ট লাইক ফেসিওটমি। এবং নার্সিং ম্যানেজমেন্ট কি হয় জানো না, জাস্ট ওই যে পেশেন্ট কি বলে ফলো আপ, রুটিন চেক, এগুলোই। এবার ছিল ভক্সম্যান ইসকেমিক কন্ট্রাক্ট, এটাও কিন্তু কাইন্ড অফ কম্পার্টমেন্ট সিনড্রোম, বাট এটা পায়েন না, এটা হাতের। এটাই দেখাতে চাইছিলাম আমি তখন, এটা বলতে গিয়ে আটকে গেছি। আমাদের এই কম্পার্টমেন্ট সিনড্রোমটা বিশেষ করে থাই, তারপরে হিপ, এই জায়গাগুলোতে হয়, মানে কম্পার্টমেন্ট। আর ভক্সম্যান ইসকেমিক সিনড্রোমটা সাধারণত হিউমেরাস, এলবো, এগুলাতে বেশি। তবে মোস্টলি আমি কোশ্চেনে দেখছি এলবোতে বেশি, এই এটা কোশ্চেনটা করে এলবোর উপর দিয়ে। occurs as a result of fracture of distal humerus or trauma to the elbow. It can cause vascular injury to the forearm due to the pressure on brachial artery and permanent flexion contracture. এটা ওই যে বললাম না, মানে হাত এখানে এলো, মানে তোমার এলবো বা হাতের এই জায়গার মাসেল গুলাতে প্রেসার বাড়ে, এবং ইট ক্যান কজ ভাস্কুলার ইনজুরি টু দি ফোরআর্ম, এবং ফোর আর্মের ভেসেলের ইনজুরি করে ডিউ টু দি প্রেসার অন ব্র্যাকিয়াল আর্টারি অ্যান্ড পার্মানেন্ট ফ্লেকশন, এবং পার্মানেন্ট জয়েন্টটা ফ্লেক্সড হয়ে যায়, যেরকম হয়ে যায় জয়েন্টের এরকম উপর, এই জয়েন্টের এই আর্মের সাথে লেগে লেগে আসে, মানে কন্ট্রাকচার হয়, মানে লেগে আসার চেষ্টা করে। ইট ক্যান কজ ডিফর্মিটি অফ দি হ্যান্ড, ফিঙ্গার অ্যান্ড রিস্ট কজড বাই ইনজুরি টু দি মাসলস অফ দি ফোরাম, এবং ইট ইজ এ মেডিকেল ইমার্জেন্সি মোর কমন ইন চিলড্রেন, এবং এটা এবং বাচ্চাদের ক্ষেত্রে এই লাইনটা ইম্পর্টেন্ট। ইট ইজ মোর কমন ইন চিলড্রেন, এটা কোশ্চেনে পাওয়া গেছে। মোর কমন ইন বাচ্চাদের ক্ষেত্রে এই ভক্সম্যান ইস্কেমিক কন্ট্রাকচারটা দেখা যায়, কারণ বাচ্চারা অনেক দৌড়াদৌড়ি করে, অনেক সময় আঘাত পেয়ে ওরা বলেও না, তখন এই প্রবলেমগুলো আস্তে আস্তে দিকে যায়। ট্রিটমেন্ট কি ইমিডিয়েট রিমুভাল অফ অক্লুসিভ ড্রেসিং or splitting or removal of cast, surgical intervention as necessary. স্লাইড কি আগে আছে কিনা। এবার আসি হলো ওস্টিওমাইলাইটিস, ইনফেকশন অফ বোন এন্ড সারাউন্ডিং টিস্যু। মাইলো মানে কিন্তু মানে উম, ইয়ে ম্যারো, বোন ম্যারো আর কি। হ্যাঁ, আর ওস্টিও তো জানি আমরা, বোনস। আইটিস মানে তোমার ইনফ্লামেশন, ইনফেকশন বোন এন্ড সারাউন্ডিং টিস্যুস, ফ্রিকোয়েন্ট কমপ্লিকেশন অফ ওপেন ফ্র্যাকচার অর সার্জারি। ওপেন ফ্র্যাকচার এবং সার্জারিতে এটা খুবই কমপ্লিকেশন হতে পারে। ফাইন্ডিংস কি পেইন, টেন্ডারনেস, রেডনেস অ্যান্ড সোয়েলিং ওভার বোন, ডিফিকাল্টি উইথ ওয়েট বিয়ারিং, পেশেন্ট ওয়েট বিয়ার করতে পারে না। পসিবল ড্রেনেজ, পসিবল ড্রেনেজ ফ্রম ওন সাইড। ডায়াগনোসিস কি ডাব্লিউবিসি বাড়বে এবং ইএসআর বাড়বে, আজীবনই বাড়বে। তারপর কালচারাল সেন্সিটিভিটি স্পেসিফিক ফর দ্য অর্গানিজম। ম্যানেজমেন্ট কি প্রলং অ্যান্টিবায়োটিক স্পেসিফিক ফর দ্য অর্গানিজম। আচ্ছা, আমি একটা কোশ্চেনে পাইছিলাম, কতদিনের ভিতরে এই অস্টিওমাইলিটি মানে বোন ইনফেকশন গুলাতে অ্যান্টিবায়োটিক গুলা কতদিনের ভিতরে কাজ শুরু মানে খাইলে কতদিন ভিতরে মোটামুটি কাজ শুরু করে, বলতে পারো? পার অথবা যে কেউ, এনিবডি। কয় মানে তাড়াতাড়ি করে নাকি লেট করে এই ফ্র্যাকচার গুলাতে অ্যান্টিবায়োটিক গুলা কাজ করা? মানে ফুল এফেক্ট দিতে একটা অ্যান্টিবায়োটিক কি পরিমাণ সময় নেয়? এনি আইডিয়া যে কি আর্লি কাজ করে নাকি একটু লেট করে? লেট। লেইটে করবে। ইয়েস। এই মানে তোমার আমি বোন কোশ্চেনে তো ইনফেকশন গুলাতে অ্যান্টিবায়োটিক গুলো একটু লেটে কাজ করবে। সময় যদি স্পেসিফিক ভাবে উল্লেখ করি, প্রায় 4 থেকে 6 সপ্তাহ সময় লাগে, অথবা তারও বেশি।
এই ইয়েগুলাতে অ্যান্টিবায়োটিক গুলা 4 থেকে 6 সপ্তাহের মতো সময় লাগে অথবা মোর 4 to 6 উইকস অর মোর। স্পেসিফিক ভাবে এই শব্দটা পাইছি, কোশ্চেনে পাওয়া গেছে। পেইন ম্যানেজমেন্ট কিভাবে করি? সার্জিক্যাল ম্যানেজমেন্ট লাইক কি বলে ইনসিশন অ্যান্ড ড্রেন অফ বোন অ্যাবসেস, যদি অ্যাবসেস হয়ে থাকে। সিকিউর সিকিউরিটেডেস্টমি লাইক রিমুভাল অফ দ্য ডেড ইনফেক্টেড বোন অ্যান্ড কার্টিলেজ। এই যে এর কোথাও ইউটিও হলে একদম ওই জায়গাটা কেটে ফেলা হয়। আহ, এই যে এরকম এই জায়গাটা কেটে ফেলে দেওয়া হয়। বোন গ্রাফটিং অনেক সময় এক জায়গার আরেক জায়গার বোন থেকে কেটে এনেও এই যে ক্ষত জায়গাটা ফিল আপ করে যদি এগুলোতে কোনো কিছুতে কাজ না হয় তাহলে অ্যাম্পুটেশন। নার্সিং কেয়ার, সাইকোলজিক্যাল সাপোর্ট, ডাইভারশনাল অ্যাক্টিভিটিস। এবং আরেকটা জিনিস হলো, একটা জিনিস চান্সে বলে দিই তোমাদের, সেটা হলো ধরো ধরো আম, এটাও কোশ্চেনে পাইছিলাম। নার্সিং কেয়ারের ভিতরে সাইকোলজিক্যাল সাপোর্ট, ডাইভারশনাল অ্যাক্টিভিটিস। এবং আরেকটা হলো যেহেতু এই ইয়েগুলাতে মানে বোন ইনফেকশন গুলাতে বা বোন ফ্র্যাকচার গুলাতে লং টাইম তোমার পেশেন্টকে অ্যান্টিবায়োটিক বা মেডিসিন গুলো দিতে হয়, এই জন্য তাদেরকে লং টাইম যদি দিতে এদেরকে পিসিসি লাইন করে দেওয়া হয়, সরি পিআইসিসি। এবং এদের জন্য যেহেতু লং টাইম ধরে হসপিটাল থাকে এই জন্য বারবার কেন করা হচ্ছে একটা পিআইসিসি লাইন করে দেওয়া হয়, যাতে করে এক লাইন দিয়ে অনেক লং টাইম টিকে থাকে এবং লং টাইম ব্যবহার করা যায় ফর মেডিকেশন অ্যাডমিনিস্ট্রেশন। তাদেরকে বলছিলাম কি জানি, কিডনি পেশেন্টদের ভেইন কিন্তু খুবই ইম্পর্টেন্ট, জানো? এটা কি বলছিলাম তোমাদের? কিডনি পেশেন্টদেরও কিন্তু তোমার এই জন্যই কিন্তু ফিস্টুলা করে রাখা হয়, বারবার যাতে প্রিক না করে। সিকেডি, বিশেষ করে সিকেডি পেশেন্টদের ক্ষেত্রে, এটা সিকেডি পেশেন্টদেরও পিআইসিসি লাইন, পিস্তুলের কাছে ট্রাই চ্যানেল করে যায়। হ্যাঁ টাই চ্যানেল করে দেবে, রাইট। আবার অনেক সময় তোমার বেশি হসপিটালাইজ থাকলে পিআইসিসি করে দেওয়া হয়, যেন এক ইয়ে দিয়ে চালানো যায়। এবার আসলে হিপ ফ্র্যাকচার, এটা অনেকবারই তো কোশ্চেনে পাইছি, বলার মতো না। আচ্ছা, হিপ ফ্র্যাকচার, হ্যাঁ জানি আমরা ফিমারের ইয়ে, তো বলার কিছু নাই। হিপ কি হিপ ইনভলভ দ্য হেড, নেক অর ট্রোকেন্টার। এই যে হেড, নেক আর ট্রোকেন্টার, এই অংশটা মূলত হিপ। হিপ এই যে দেখো, এগুলো নিয়ে এই অ্যাসিটেবুলাম সহ পুরোটা নিয়ে একটা হিপ জয়েন্ট, এই যে এটুকু অংশ নিয়ে। ইন্ট্রাক্যাপসুলার ফ্র্যাকচার লাইক হিপ ফ্র্যাকচারের দুই রকম হতে পারে, একটা হলো ইন্ট্রাক্যাপসুলার, একটা হলো এক্সট্রা ক্যাপসুলার। মানে হলো এই যে ক্যাপসুল বা এই যে অ্যাসিটাবুলামের ভিতরে এই যে হেডটা ঢুকে থাকে, এর ভিতরে যখন ড্যামেজ হয়, আই মিন ফিমারের হেড এবং অ্যাসিটাবুলাম এর ভিতরে যখন ড্যামেজ হয় তখন বলে ইন্ট্রাক্যাপসুলার। আর আউটার ক্যাপসুলার হলো এই যে এর বাইরের অংশ, ফ্র্যাকচার দি ট্রকেন্টার, এই যে এটা ট্রকেন্টার। মে কজ টিয়ার অফ দি লিগামেন্টাম টেরিস উইথ ডিস্ট্রাকশন অফ দি ব্লাড সাপ্লাই। আচ্ছা একটা জিনিস বলি, হিপ ফ্র্যাকচারে হাই লেভেল অফ রিস্ক থাকে ফর দি ব্লিডিং, ব্লিডিং হওয়ার চান্স থাকে। কারণটা কি, আমাদের নিচের দিকে যে ব্লাড সাপ্লাইটা আসে না, এই ফিমার এবং অ্যাসিটাবুলামের পাশ দিয়ে যায়, এই যে এটা ভিতর দিয়ে ঢুকে, এটা ভিতর দিয়ে নিচের দিকে যায়, এটা উপরে থেকে এসে এটা ভিতর দিয়ে বের হয়, তারপর নিচের দিকে যায়। তো এখানে কখনো ড্যামেজ হলে এই জায়গাটা আঘাত পড়ে, এই জন্য হাই রিস্ক অফ ব্লিডিং থাকে এখানে। মে কজ টিয়ার অফ দি লিগামেন্টাম টেরিস উইথ ডিস্টারবেন্স অফ দি ব্লাড সাপ্লাই। মোস্ট ফ্রিকোয়েন্ট ইন এল্ডারলি ওমেন, কেন বলতো কেন মোস্ট ফ্রিকুয়েন্টলি ইন এল্ডারলি ওমেন? দেখি কারো কোনো মাথায় একটু আইডিয়া করো। রায়হান? তকির, কেন এল্ডারলি ওমেনদের ক্ষেত্রে ফ্র্যাকচারের চান্সটা বেশি থাকে? আমি বলছি বোন ডেন্সিটি। বোন ডেন্সিটি বেড়ে যায়, তাই এই জন্য।
মেনোপজের কারণে এন্ড্রোজেন হরমোন কমে যায়, তারপর স্ট্রেস। বলো সাদিয়া। লাবণী কি কোনো কিছু গেস করতে পারতেছো? লাবণী, হ্যাঁ, বয়স হয়ে গেলে কিছু রিপেয়ার হয় না সহজে। উম, ঠিক আছে রিপেয়ার হয় না, বাট পাইসানো কিন্তু একটা হিন্টস দিছে। বয়স হয়ে গেলে এস্ট্রোজেন হরমোন কমে যায়, অস্টিওপোরোসিসের কারণে এই মানে প্রবলেমগুলো বাড়ে। এই যে দাও এটা নাও। আচ্ছা আমি বলে দিই, এখানে নাই যদিও। কেন কেন মানে এলডারলি ওমেনদের ক্ষেত্রে বেশি, কারণ বয়স হয়ে গেলে এস্ট্রোজেন হরমোন কমে যায় এবং মেনোপোজ হয়ে যায়, তাই না? মেনোপজ হইলে এই মানে মানে মেনস্ট্রুয়েশন রেগুলেশনের জন্য এস্ট্রোজেন হরমোনটা ভাইটাল ভাইটাল রোল প্লে করে। যেহেতু এস্ট্রোজেন হরমোন কমে যায়, মানে মেনোপজ হয়ে যায়, এস্ট্রোজেন হরমোন কমে যায়, আর এস্ট্রোজেন হরমোন কমে কি হয়, ক্যালসিয়াম ইউটিলাইজেশন এবং অ্যাবজর্পশন হয় না। আবার এই ক্যালসিয়াম ইউটিলাইজেশন অ্যাবজর্পশনের জন্য যেহেতু আমাদের এস্ট্রোজেন থাকে না, বিধায় তো ক্যালসিয়াম অ্যাবজর্পশন কমে যেতে না। আবার ক্যালসিয়াম কমে গেলে ভাইটামিন ডিও কমে যায়। আবার এই দুইটা ভাইটামিন ডি এবং ক্যালসিয়াম কিন্তু আমাদের বোন হেলথের জন্য জরুরি। যেহেতু এস্ট্রোজেন কম, মেনোপজ, ফলে কি হবে, ক্যালসিয়াম এবং ভাইটামিন ডি কমে গেছে। ফলে কি হবে, বোনের ক্যালসিয়াম ব্লাডে চলে আসবে কিন্তু বোন খালি হয়ে যেতে থাকবে, যার ফলে বোনস গেটিং পোরাস, মানে বোনস এর ভিতরে অনেক ফাঁকা ফাঁকা হয়ে যায় এবং এক পর্যায়ে প্যাথোলজিক্যাল ফ্র্যাকচার পয়েন্টস হয়। হবে। হ্যাঁ, বুঝি নাই সাদিয়া। অস্টিওপোরোসিস বলছি। ইয়েস, অস্টিওপোরোসিস হয়। এই জন্য দেখবা ঢাকায় বিশেষ করে বয়স্ক কেউ পড়লেই ভেঙে যায়। অত সেম জিনিসটা গ্রামে হয় না, কারণ গ্রামে মহিলারা হাঁটাহাঁটি করে বেশি, যার ফলে ওয়েট বিয়ারিং এক্সারসাইজ হয় তাদের। আর এর জন্য অস্টিওপোরোসিস, মেনোপজের পরে ভিটামিন ডি দেয় ওষুধ ইয়েস, আর আয়রন। ভিটামিন ডি দেওয়া হয় টু প্রিভেন্ট দেয়ার বা স্লোয়িং দেয়ার অস্টিওপোরোটিক প্রবলেম। তো ফাইন্ডিংস কি এখানে? ফাইন্ডিংস হলো পেইন ইন এফেক্টেড লিম্ব, ইট অ্যাপিয়ার্স শর্টার উইথ এক্সটার্নাল রোটেশন। ভেরি ভেরি ইম্পর্টেন্ট এই জায়গাটা। কারো যদি হিপ ফ্র্যাকচার হয়, সবার আগে দেখবা যে দুই পায়ের যে কোনো এক পাশ ছোট হয়ে গেছে। যদি দুই পাশ হয় তাহলে দুই পাশই দেখবা হিপ হিপ মানে ফ্র্যাকচার হলে যে কোনো এক পাশ, একটা একটা লাইং পোস্চার উইথ হিপ ফ্র্যাকচার, যে কোনো এক পাশ ছোট হয়ে আসবে। এই দেখো এই পায়ের চেয়ে এই পাশ ছোট। অনেকবার কোশ্চেন আসে, অনেকবার। এবং পাটা ল্যাটারালি রোটেটেড থাকে, ল্যাটারালি রোটেটেড। এই বরাবর হলো ল্যাটারাল না পার্ট, এই পেশেন্টের ল্যাটারাল পার্ট এই বরাবর, এবং এই পায়ের ডিরেকশনটা ল্যাটারালি রোটেটেড থাকে, ল্যাটারালি কাত করা থাকে। হ্যাঁ, এটাকে বলা হয় ল্যাটারালি রোটেটেড। এটা কোশ্চেনে পাওয়া গেছে, যদিও এখানে লেখা নাই, এটা তোমরা লিখে রাখো, ল্যাটারালি রোটেটেড থাকে। এক ইট অ্যাপিয়ার্স শর্টার উইথ এক্সটার্নাল, ও এখানে আসতো, ইট অ্যাপিয়ার্স শর্টার উইথ এক্সটার্নাল রোটেশন। এক্সটার্নাল রোটেশন মিন্স ল্যাটারালি রোটেটেড। ঠিক আছে। Lying posture with hip fracture, abducted externally rotated. Affected leg falls down by gravity. Affected leg gets pulled close to the body by ligamental action. Partial management, Bach's or Russell's traction as temporary measures to reduce spasm and to keep the fracture in alignment. Hey Salam, তারপরে সার্জারি কিভাবে করা হয়? ওপেন রিডাকশন অ্যান্ড ইন্টারনাল ফিক্সেশন, মানে ওপেন করে এটাকে কাটাছেঁড়া করে নিতে হয়। এবং লাইক কি দিয়ে এগুলো করে? পিনস, নেলস, প্লেটস এটসেট্রা। হ্যাঁ,
তারপরে হেমি আর্থ্রোপ্লাস্টি ইফ হিলিং ইজ ডিফিকাল্ট, যদি হিলিংটা ডিফিকাল্ট হয় তবে হেমি আর্থ্রোপ্লাস্টি অফটেন ডান উইথ অস্টিন, এই যে দেখা যাচ্ছে, এই যে বাকস্ট্রাকশন আমরা তো জানি, এই যে ইন্ট্রামেডুলারি নেইল, আইএম নেইল, এই ইয়ের ভিতর দিয়ে জয়েন্টটাকে যাতে স্ট্রেট, এই সার্জারি দেখছো যে অনেক জটিল সার্জারি, বুঝছো এগুলা। আর হিপ ফ্র্যাকচার হলে আসলে অনেক ভেজাল, কষ্ট অনেক। এই যে গ্রেটার ট্রোকেন্টার ভেঙে গেছে, এই যে ভাইয়া হিপ অনেক দেখছি হিপ সার্জারি। হিপ রিপ্লেসমেন্ট পরে পড়বনি, এখানে হিপ ফ্র্যাকচার এবং রিপ্লেসমেন্ট করার কোশ্চেন হয় এই চ্যাপ্টারে। হেমি আর্থ্রোপ্লাস্টি ইফ healing is difficult, often done with Austin Moore prosthesis to replace head of femur. এটা একটা প্রসিডিউর যেখানে শুধুমাত্র হেমি আর্থ্রোপ্লাস্টি মিনস অনলি ফিমারের পার্টটাই চেঞ্জ করা হয়। এটা না জানলেও চলে, তবে হ্যাঁ, তুমি যদি না জানো যে এই ফ্র্যাকচারের পরে এক পাশ শর্ট হয়ে আসে এবং এক্সটার্নাল প্লেট থাকে, এটা না জানলে সমস্যা আছে। নার্সিং কেয়ার মনিটর ফর ডিসওরিয়েন্টেশন ইন দি এল্ডারলি ক্লায়েন্ট, এবং এই হিপ ফ্র্যাকচারে সিভিয়ার ব্লিডিং হয় ইন্টারনালি, মনিটর ফর নিউরোভাস্কুলার চেক অন দ্য এফেক্টেড এক্সট্রিমিটি, এনকারেজ ইউজ অফ ট্রাপিজ টু প্রমোট মোবিলিটি, মানে ওই যে মানে বেডের উপরে হাত দিয়ে ধরার জন্য যেটা থাকে সেটা হলো ট্রাপিজ, এবং এর ফলে একটু পেশেন্ট নড়াচড়া করতে পারে। চেক ড্রেসিং ফর ব্লিডিং। আচ্ছা, আমরা আমাদের ফ্র্যাকচারে আমরা পেশেন্টের কোথায় হাত দিয়ে ব্লিডিং দেবো, উপরের দিকে নাকি যেখানে ইনজুর্ড এরিয়া হয়েছে তার নিচে? বলো না। আমরা কোন একটা ফ্র্যাকচার নিচে দিয়ে পেশেন্টের, ভাইয়া, হ্যাঁ ভেরি গুড, আমরা কোন তো একটা নিচে দিয়ে করে পেশেন্টের, জি, এটার কোন কোন কন্ডিশনে দেখতে পারি আরেকটা বলে দেই, বিশেষ করে যে টনসিলেক্টমি, তার মাস্টেকটমি, এগুলাতেও তোমার পেশেন্টের নিচে চেক করা হয় যে ব্লিডিং হচ্ছে কিনা, নট উপরে, কারণ ব্লিডিং হলে এটা গোড়ায় আর নিচের দিকেই যায়, এই জন্য নিচে চেক করতে হয়। তারপরে এমটি ড্রেনেজ এন্ড নোট দা আউটপুট, লাইক হেমোবেগ বা জেপি ড্রেন, মনে আছে কিনা জানি না তোমাদের, হেমোবেগ বা জেপি ড্রেন, এই যে এই যে দেখো হেমোবেগ, এই হেমোবেগ বা জেপি ড্রেন এই ধরনের ইয়ে মানে কালেক্টরস মানে ডিভাইস থাকে, কারণ এই ধরনের সার্জারিতে প্রচুর তোমার ইয়ে তৈরি হয়, কি বলে, ফ্লুইড বা পাস বা ব্লিডিং হয়, এগুলা আবার এগুলাতে এসে জমা হয়, এই জন্য তোমার হেমোব্যাগ বা জেপি ড্রেনে রাখা হয়। এবং জেপি ড্রেন বা হেমোব্যাগ কিভাবে থাকবে, কতটুকু খোলা থাকবে ফারহানা? এই- এই- ফারহানা নাই, পাইসানো? হেমোব্যাগ বা জেপি ড্রেন কতটুকু ওপেন অবস্থায় পেশেন্টের পাশে ঝুলাই দেওয়া হবে? ইট শুড বি কম্প্রেসড, বলা আছে সাইডে, হ্যাঁ, এটাও কিন্তু আসে এই লাইনটা, হেমোব্যাগ অর জেপি ড্রেন মাস্ট বি কম্প্রেসড। কম্প্রেসড না হলে নেগেটিভ প্রেসার যদি না তৈরি করা হয়, ভিতর থেকে কোনো কিছুই বের হয়ে এসে জমা হবে না। এবং এই কম্প্রেস রাখলে কি হবে, ড্রেনেজ ভালো হবে। ইংলিশ আমি বুঝি না, পজিটিভ নেগেটিভ প্রেশার। আমি তোমাকে বলি, এই এটার ভিতরে এয়ার থাকে, তাই না? অথবা আচ্ছা আমি তোমাকে বলি, তুমি একটা গ্লাসের থেকে স্ট্র দিয়ে মানে যখন সাক করো, আই মিন যখন টান দেয় স্ট্র থেকে, তখন কি একটা একটা নেগেটিভ প্রেসার তৈরি হয় না? যে নেগেটিভ প্রেসার তৈরি হওয়ার কারণেই তো ভিতর থেকে ড্রিঙ্কস বা পানি হোক, জুস হোক, সেটাও মুখে চলে আসে, তাই না? ঠিক একই রকম ভাবে এই এই ব্যাগের ভিতরে কিছু এয়ার থাকে, ওটাকে বাহির করে ওই টিউবের সাথে লাগায় দেওয়া হয়, ফলে কি হয়, এটা নেগেটিভ প্রেসার তৈরি করে, ফলে কি হয়, ওই টিউবের মাধ্যমে যে প্রেসারটা, নেগেটিভ প্রেসারটা তৈরি হয়, সেটা যেখানে তোমার এই সার্জারিটা হয়েছে ওইখানে অ্যাকুমুলেটেড হওয়া যত ব্লাড আসুক, পাস আসুক, যে কোনো সিক্রেশনের সবগুলাই এই ইয়ের ভিতরে চলে নিয়ে আসে এই ব্যাগের ভিতরে। এটাই হলো নেগেটিভ প্রেসার, নেগেটিভ মানে নেগেটিভলি যখন প্রেস করা হয়।
এবং যে এই জেপি ড্রেন বা হেমোভ্যাক কখন আমরা ফেলে দিব বলতে পারবা কেউ? When জেপি ব্যাগ বা জেপি ড্রেন বা হেমোভ্যাক ব্যাগ should be replaced, বলো তো? এর আগেও বলছিলাম, যদিও কম বলছি, বাট কেউ যদি বলতে পারে ভেরি গুড। ফারহানা, পাইসানু, আখি, এনিবডি। কখন এই জেপি ব্যাগটা চেঞ্জ করতে হয়? তোমরা দেখছো না হসপিটালে? তৌকির তো দেখার জি কথা। ভাই, আজকেও দেখছি। বলো তো কখন ফেলে দিতে হয়? এই জেপি ব্যাগটা কখন ফেলে দিতে হয় জানো? যখন ব্যাগের হাফ ফুল। হ্যাঁ ভাই, ঝাঁপ পড়ে যায়। ইয়েস, এমটি when the half bag is full and keep it compressed. All time ব্যাগটা যেন compressed থাকে এবং হাফ ফুল হয়ে গেলেই ফেলে দিতে হবে। Avoid overextending the elderly. Turn patient every 2 hours to turn to unoperative side only. Yes. এখানে দুই পাশেই পেশেন্টকে শোয়ানো যায় না, কারণ এক পাশে অলরেডি তোমার ব্যান্ডেজড থাকে, যার কারণে আনঅপারেটিভ সাইড থেকে চুজ করা হয় এবং 2 hours, এটা তো জানি 2 hours চেঞ্জ করতে হয়। প্লেস পিলো বিটুইন লেগস while turning and lying on side. ভেরি ইম্পর্টেন্ট, অনেকবার কোশ্চেন আসছে, অনেকবার কোশ্চেন আছে যে লাইনটা। এই যে প্লেস বিটুইন দ্য লেগস, দুই পায়ের মাঝখানে একটা দিতে হবে, বালিশ দিতে হবে, যাতে করে পাটা পজিশন চেঞ্জের সময় পাটা কোন এক সাইডে বেশি নিচা বা কোন এক সাইড বেশি উপরে হয়ে না যায়। ভেরি ইম্পর্টেন্ট, অনেকবার তোমাকে এই কোশ্চেনটা দিবে কি জানো? প্লেস দ্য পিলো ওভার দ্য লেগ বা বিলো দ্য লেগ, নট বিটুইন দ্য লেগ, বলতে চায় না, মাথায় রাখো। প্লেস পিলো বিটুইন লেগস হোয়াইল টার্নিং এন্ড লাইং অন সাইড। তারপর হলো ডিভিটি আমরা কিভাবে প্রিভেন্ট করব? অ্যান্টি এম্বোলিক স্ট্রোকিংস, অ্যান্টি স্ট্রোকিং টাইট ইয়ের মতো, আহ, এই যে অ্যান্টি এম্বোলিক স্ট্রোকিংস। তারপর হলো তারপরে সিকোয়েন্সিয়াল কম্প্রেসিভ ডিভাইস। এটা 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 হলো মূলত মানে স্ট্রোকিং না, এটা স্ট্রোকিং হলো টাইটস এর মতো, ওই যে আরে রাবারের মতো একদম পায়ের মোজা থেকে, পায়ে টিপ অফ দি গ্রেড টো থেকে একদম রানের শেষ মাথা পর্যন্ত এরকম একটা মোজার মতো থাকে, যেটাকে স্টকিংস বলা হয়। স্টকিং মেরাও পরে স্টকিংস, একদম স্কিন টাইট থাকে এগুলো। আর সিকোয়েন্সিয়াল ডিভাইস হলো নিউমেটিক কম্প্রেশন ডিভাইস, এনকারেজ প্ল্যান্টার ফ্লেকশন এন্ড ডোরসিফ্লেকশন ফুট এক্সারসাইজ। যেটা এর ফলে কি হয়, ব্লাড সার্কুলেশন বাড়ে এবং ডিভিটি রিস্ক কম থাকে। অ্যান্টি কোয়াগুলেন্ট ব্যবহার করা হয়। তারপর এনকারেজ কোয়াড্রিসেপস, এই যে দাও। হ্যাঁ, ভেরিকোজ ভেইনও তো স্টকিং পরানো থাকে না, টাইট। জি। আমরা কোন ধরনের কন্ডিশনে এই স্ট্রোকিং দিয়ে রাখি বলো তো? ভেনাস ইস্যু নাকি আর্টারিয়াল ইস্যুতে স্ট্রোকিং দিতে বলি? ভেনাস। ভেনাস। ভেনাস ইস্যুতে আমরা স্টকিং বা টাইট ক্লথিং করলেও সমস্যা নেই, বাট আর্টারিয়াল ইস্যুতে কিন্তু সমস্যা। আর্টারিয়াল ইস্যুতে অবশ্যই যেন এটা না করা হয়, মাথায় রাখতে হবে। হ্যাঁ, তারপরে এনকারেজ কোয়াড্রিসেপস, কোয়াড্রিসেপস সেটিং মানে কি, থাই মাসেল আর কি, বিশেষ করে থাই মাসেল। এনকারেজ থাই মাসেল এন্ড গ্লুটিয়াল, মানে গ্লুটিয়াল মাসেল কিন্তু আমাদের বাটক বা পাছায় থাকে। গ্লুটিয়াল সেটিং এক্সারসাইজ মানে থাই মাসেল এবং বাটক্সের যে মাসেলগুলো যাতে অ্যাক্টিভ থাকে, এই জন্য পেশেন্টকে এনকারেজ করা উচিত। মনিটর বাউল এন্ড ব্লাডার ফাংশন, patient out of bed usually first or second operative day, pivot or lift into chair as ordered. When transferring patient, move to the unaffected is very very important. I repeat, when transferring patient, move to the unaffected side while the staffing support the affected side. মানে হলো
কি বলবো মানে কোন পেশেন্টকে যদি ট্রান্সফার করতে হবে তখন আমাদের ধরে রাখতে হবে আনএফেক্টেড সাইডকে, while the other staff support the affected side, এবং বাকিরা যাতে আরেক সাইডে ধরে, মানে সোজা কথা এক সাইডে ধরে কিন্তু পেশেন্টকে ট্রান্সফার বা উঠানো নামানো যাবে না। আচ্ছা, সৌদি আরবে কিংবা বাংলাদেশে তোমরা পেশেন্টকে উপরে উঠাও কিভাবে, ট্রলিতে উঠাও কিভাবে? বলবা একটু কেউ? তোমরা কি বেডশিট দিয়ে ব্যাক উঠাও সাইডে পেশেন্টকে আমাদের সরাসরি? ড্র শিট থাকে। হুম হুম। ড্র শিট দিয়ে ড্র শিট দুই পাশে ধরবে দুইজন, ধরে তারপর উঠায় দুই পাশে ওয়েটটা নিয়ে তারপরে ট্রান্সফার করবে। হ্যাঁ ভেরি আর গুড। ড্র শিট যদি না আর আমি হয়, এবার যেটা যেটা হচ্ছে দেখছি এখানে সার্জিক্যাল ডিভাইস গাউন। আছে। হুম, লিফটের মতো, লিফট ওই যে ডাইরেক্ট লিফটের মতো, লিফট দিয়ে যে শোয়া থাকলে ভাইয়া বসায় এটা উঠে হচ্ছে ফেলে যে। এক ধরনের সোয়াট বোর্ড আর কি, যেটা না শোয়া পেশেন্টকে ট্রান্সফার করার জন্য আর কি। একটা হার্ড বোর্ড আছে, অনেক শক্ত বোর্ড, এটা পেশেন্টের এক সাইডে রাখা হয়, আর যে সাইড দিয়ে রাখা হয় এই সাইড দিয়ে টান দেওয়া হয়, আর ওই অপর সাইড দিয়ে একজন ধাক্কা দেয়, তারপর অটোমেটিকলি চলে যায়। ও আচ্ছা আচ্ছা, তাইলে তো মনে হয় দেখছি এই যে ওটার ভিতরে এক কি বেড কোনো একটা থেকে অন্য কাপড়, বেডে। ওই ওই কোন ওইটার ভিতরে ওই ডিভাইসের ওইখানে কি কোনো কাপড় দেওয়া থাকে, স্লিপারি কাপড়, যেটা পেশেন্টের সাথে সাথে ওইটাও ঘুরে যায় হোল? আমি একটু বলি জিনিসটা। আমি জাপানে দেখছি, তুমি বলার পরে হ্যাঁ, মনে হয়েছে, আমি বাংলাদেশে এখনো পাইনি। হ্যাঁ, ল্যাবেরও তো আছে মনে হয়। এক্সরেতে আমি দেখছিলাম পেশেন্ট নিয়ে যখন এসছে। হ্যাঁ থাকতে পারে, আসলে বলা যায় না। তবে হ্যাঁ এগুলো তো দামি না কিন্তু, আবার হ্যাঁ। আমি দেখছি। আহ, তারপর আসি হলো গ্লুটিয়াল সেটিং এক্সারসাইজ তো বললামই, তারপরে পেশেন্ট বাউল এন্ড ব্লাডার ফাংশন, কি বাউল এন্ড ব্লাডার ফাংশন, তারপরে পেশেন্ট আউট অফ বেড ইউজুয়ালি ওয়ান ফার্স্ট or সেকেন্ড possibility by lift into chair as ordered. আচ্ছা, when transmitting the, আচ্ছা এটা তো বললামই। উম, আচ্ছা, অ্যাভয়েড ওয়েট বেয়ারিং আনটিল অ্যালাউড, পেশেন্টকে কোনো ওজন বহন করে দেওয়া যাবে না যতক্ষণ না পর্যন্ত ডক্টর রিকমেন্ডেশন না করে। চলো আমরা কি একটা ব্রেক নিব, তারপরে কি টোটাল হিপ রিপ্লেসমেন্ট করবো নাকি direct? আচ্ছা আগে যে কাজ 10 মিনিটেও লাগবে না এটা। টোটাল হিপ রিপ্লেসমেন্ট, ভেরি 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 ইম্পর্টেন্ট। টোটাল হিপ রিপ্লেসমেন্ট, replacement of both head of femur and acetabulum with prosthesis. আচ্ছা ধরো দেখো এটা হলো কোয়াড্রিসেপস থাইর মাসল, গ্লুটেয়াস মাসল। আচ্ছা বলো তো এখানে এটা এই এই জায়গাটাকে কি কোন জায়গায় আমরা দেই, ইনজেকশন দেই? এই সাইডে নাকি মাঝখানে? ল্যাটারালি যাই। ল্যাটারালি দিই, ইয়েস ল্যাটারালি দিই, কিন্তু হ্যাঁ মাথায় রাখতে হবে আপার গ্লুটিয়াস। ল্যাটারালি। হ্যাঁ আপার ল্যাটারালি, ভেরি গুড, আপার ল্যাটারালি, ইয়েস। আইএম ইনজেকশনের সাইটও আমরা কিন্তু আইএমও দেই মাসেলে। আচ্ছা আমি বাইরেও দেখছি, আবার অ্যানক্লেক্স এভাবে পড়ি নাই যদিও, তোমার অ্যাক্রোমেন প্রসেস থেকে 3 আঙ্গুল নিচে ধরে যে জায়গায় পাওয়া যায় ওই জায়গায় তোমার ডেল্টয়েড মাসেলের শেষ প্রান্ত, ওইখানে আইএমটা দেওয়া হয়। সৌদি আরবে কি এভাবেই দেয়? হ্যাঁ আইএম। পুরো পৃথিবীতে তো একই সিস্টেম। হ্যাঁ ভাইয়া, সিস্টেম তো ভাই সেমই। আচ্ছা তোমরা কি জানো এক সময় নাকি অ্যানিমা আছে না, অ্যানিমা নাকি সাবানের পানি ওই যে স্যালাইন সেটে দিয়ে তারপরে তোমার টিউব এনার ক্যানেলে দিয়ে তো ওইভাবে নাকি অ্যানিমা হইতো, শুনছিলা কেউ? হ্যাঁ, এখনো যে যায় সাবান পানি দিয়ে। তাই এখনো দেয়? দেখছি, হ্যাঁ ভাইয়া, ওইটাকে ও, বলে অ্যানিমা সিমপ্লেক্স।
আচ্ছা আচ্ছা, অ্যানিমাল সিমপ্লেক্স বলে এটাকে। আমি দেখি নাই। আমি জাপানে থাকতে এক মুরব্বিকে জিজ্ঞাসা বলছে, সে আরো 40 বছর আগে নাকি এই জিনিসটা, এই পদ্ধতিটা দেখছে, এখন আর ব্যবহৃত হয় না। আর ভাই যেটা ফিট এনিমা ওইটা তো ভাই বোতলেই থাকে ওইটা দেয়। আর হুম। এনিমা সিমপ্লেক্স বললেই ভাই ওই যে সাবান দিয়ে গুলায় ওইটা দেয়। এই যে দেখো, আপার গ্লুটিয়াল সাইট, বাটুক্সের আপার গ্লুটিয়াল সাইট কি কমন ইনজেকশন সাইট লাইক ভেন্ট্রোগ্লুটিয়াল বা গ্লুটিয়াস মিডিয়াস, forefinger from iliac crest, fewer large blood vessels and nerve, deltoid। এই যে অ্যাক্রোমেন্ট প্রসেস হলো এটাই দেখো, এই যে অ্যাক্রোমেন্ট প্রসেস, এইখান থেকে 3 আঙ্গুল নিচে ইনজেকশন দিলে ভাই 4 আয়ামুকে। আঙ্গুল। আমি কোশ্চেনে পাইছি 3 আঙ্গুল, বুঝছো? আমি কোশ্চেনে এবং আমার কাছে যেটা আছে সেটা 3 আঙ্গুলই পেয়েছি, 4 আঙ্গুল এখন পর্যন্ত পাইনি। হয়তো বা ছোট হাত হলে 4 আঙ্গুল দিলেও সমস্যা হয় না। তারপরে ভেস্টাস ল্যাটারালিস ইন চিলড্রেন, বাচ্চাদের ক্ষেত্রে কিন্তু ভেস্টাস ল্যাটারালিস। ওই যে না, K1 দেওয়া হয় যে। হ্যাঁ, গ্লুটিয়াল ইনজেকশন সাইট। দেখো কিভাবে নার্ভ গুলো আসে। sciatic nerve। দেখো হিপ রিপ্লেসমেন্ট মানে, ধরো এই ট্রোকেনটা ভেঙে গেছে, এটা শুধু চেঞ্জ করাই না। হিপ রিপ্লেসমেন্ট মানে হলো ফিমারের হেড অফ ফিমার, এই যে গোলটা এটা, তারপরে অ্যাসিটাবুলাম হলো যে ভিতরের অংশটা, এখানে যে গোল গর্তটা থাকে না, এটা হলো অ্যাসিটাবুলাম। এই অ্যাসিটাবুলাম সহ চেঞ্জ হয়ে যায়, সেটাই হলো টোটাল হিপ রিপ্লেসমেন্ট। কখন এটা করা হয়? অ্যাডভান্স অস্টিওআর্থ্রাইটিস এবং নন ইউনিয়ন অফ হিপ ফ্র্যাকচার। নন ইউনিয়ন, ইউনিয়ন মানে হলো লেগে থাকা, নন ইউনিয়ন মানে লেগে না থাকা। তো তাহলে নন ইউনিয়ন অফ হিপ ফ্র্যাকচার বলতে বোঝায় যেখানে যেই হিপ ফ্র্যাকচারটা তোমার লেগে না থাকে তখনই তোমার এটার হিপ রিপ্লেসমেন্ট করা হয়। হিপ রিপ্লেস মানে হেড অফ দি ফিমার ইনক্লুডিং অ্যাসিটাবুলাম দুটাই চেঞ্জ করা হয়। পোস্ট অপারেটিভ কেয়ার ভেরি ইম্পর্টেন্ট, অনেকবার কোশ্চেন পাইছি। পোস্ট মেইনটেইন অ্যাবডাকশন। অ্যাবডাকশন মানে কি জানো? হ্যাঁ ভাইয়া, অ্যাডাকশন অ্যাবডাকশন। বলো তো অ্যাবডাকশন মানে কি? যে একদম তুমি পাশাপাশি। করে না? ফ্লেকশন। না, হ্যাঁ ফ্লেকশন, কাইন্ড অফ ফ্লেকশন। অ্যাবডাকশন মিন্স ফ্লেকশন, মানে বডির দিকে যাতে লেগে থাকে। অ্যাবডাকশন, সরি ভুল বলছি। অ্যাবডাকশন মিন্স না ভাইয়া ভুল বলছেন। উল্টা বলছি, হ্যাঁ উল্টা হবে। অ্যাবডাকশন মিন্স হলো বডি থেকে দূরে যাওয়া, আর অ্যাডাকশন দূরে অ্যাডাকশন ভাইয়া, মিন্স অ্যাড করা। অ্যাডাকশন মানে অ্যাডাকশন মিন্স বডির মাঝ বরাবর যদি একটা একটা মিড লাইনটা নিই, অ্যাবডাকশনটা হলো ওই মিড বরাবরের দিকে আসা, সরি অ্যাডাকশন হলো মিড বরাবরের দিকে আসা, আর অ্যাবডাকশন হলো মিড বডি থেকে দূরে যাওয়া, এটা হলো অ্যাবডাকশন। তাহলে মেনটেন অ্যাবডাকশন অফ এফেক্টেড লিম্ব এট অল টাইমস উইথ অ্যাবডাকশন স্প্লিন্ট ওয়েজ অফ 2 পিলোস, এবং 2টা পিলো মাঝখানে দিয়ে রাখা হয়, পেশেন্টের 2 পায়ের মাঝখানে 2টা পিলো দিয়ে রাখা হয়। কেন? ভেরি সিম্পল, কারণ এই পিলোটা কি করে তাদের পা দুটাকে একত্রিত হওয়া থেকে প্রিভেন্ট করে, এবং এর ফলে আরেকটা উপকারিতা হয়, পেশেন্টের এই আম, কি বলে তোমার হেড অফ দি ফিমার এবং অ্যাসিটাবুলামের জায়গা মতোই থাকে, যাতে না সরে। মনিটর ফর ইনক্রিজড পেইন কুড বি অ্যান ইন্ডিকেশন অফ ডিসলোকেশন অফ প্রসেস। ইয়েস, ভেরি ইম্পর্টেন্ট। কেন আমরা সিভিয়ার পেন, এই হিপ রিপ্লেসমেন্ট সিভিয়ার পেইন ইন্ডিকেট করে হলো এই হেড অ্যান্ড অ্যাসিটাবুলাম, হেড অ্যান্ড অ্যাসিটাবুলাম যাতে ডিসলোকেশন হয়ে যেতে পারে, এই জন্য পেশেন্ট প্রচুর জোরে মানে চিৎকার করে, এই জন্য পেইন, কোনো অ্যাবনর্মাল পেইন টেন থাকলে খেয়াল করা উচিত। এই যে অ্যাবডাকশন ওয়েজ, এই 2 পায়ের মাঝখানে একটা পিলো দিয়ে রাখা হয়, যাতে করে এই পাটা এই পিলোর উপরে না ওঠে, অথবা এই পাটা পিলোর উপরে না ওঠে, বালিশের মতো।
এবার আসলে নার্সিং ম্যানেজমেন্ট আনলিমিটেড টাইম এনক্লেক্স পয়েন্ট অফ ভিউ থেকে এই নার্সিং ম্যানেজমেন্টটা খুবই জিজ্ঞাসা করে প্রিভেন্ট এক্সটার্নাল রোটেশন বাই প্লেসিং ট্রকেন্টার রোলস এই যে অনেক সময় হয় কি এই নিচে এই পিঠের এক সাইডে দিয়ে কোন একটা ইয়ে দিয়ে দেওয়া হয় কি বলে কম্বলের অথবা টাওয়ালের একটা কুণ্ডলি পাক পিঠের নিচে দেওয়া দেয় যাতে ধরো এই পাটা ব্যথা এই যে এই পাটা ভাঙা তখন পেশেন্ট যদি ওই বরাবর থাকে তাহলে এই ইয়েটার সাথে একটু মানে প্রেশার কম পড়ে এই জন্য অ্যাবডাকশন করে রাখা ট্রকেন্টার রোলস এগুলাকে বলা হয় ট্রকেন্টার রোলস বালিশ দিয়ে যায় অথবা ট্রকেন্টার রোলস দিয়ে দেওয়া প্রিভেন্ট হিপ ফ্লেকশন মানে হিপ যাতে কোনোভাবে কন্ট্রাক্টেড হয়ে না যায় তারপরে আসি হলো কিপ হেড অফ বেড ফ্ল্যাট ইফ অর্ডার খাট যাতে একদম স্ট্রেট থাকে may raise up to 45 degree if allowed for males turn only to unoperated side if ordered unoperated side এ টার্ন করা যাবে যদি সেটা অর্ডারে দেওয়া থাকে তবে আর নাইলে নয় নিজের থেকে করা যাবে না তোর মে রাইজ টু এটা বললাম তার টার্ন only unoperative side if ordered use abduction pillow while turning and lying on side তারপরে ছিল পেশেন্ট আউট অফ বেড ইউজুয়ালি অন সেকেন্ড পোস্ট অপারেটিভ বেডে পেশেন্ট সাধারণত খাটের থেকে নেমে যায় এই সার্জারির দ্বিতীয় দিনে মোটামুটি avoid weight bearing until allowed avoid adduction and hip flexion don't cross legs don't use low chair don't cross legs এবং পা ক্রস করা যাবে না যেটাই বলছিলাম গতকালকে জানি আগের দিনের ক্লাসে don't cross legs ডোন্ট ইউজ লো চেয়ার ছোট চেয়ার ব্যবহার করা যাবে না ইয়েস ছোট চেয়ার ব্যবহার করলে হয় কি পা হিপটা একটু উঁচা হয়ে থাকে এবং পাটা আরো বেশি উঁচায় থাকে যার কারণে ছোট চেয়ার ব্যবহার করা যাবে না ইউজ রেজ টয়লেট সিট ছোট না নিচু চেয়ার নিচু চেয়ার কি ছোট বলতে নিচু চেয়ার বোঝাচ্ছি ইউজ রেজড টয়লেট সিট এবং হাই কমোড ব্যবহার করতে হবে কমোড ফর টয়লেটিং ডোন্ট বেন্ড ডাউন টু পুট অন শোজ অর সক্স মানে কোমর মানে মানে ঝুঁকে বা তোমার মাথা মানে কোমর নুয়ে জুতা বা মোজা পরা যাবে না ভেরি ইম্পর্টেন্ট আরেকটা হলো ডোন্ট লিন ফরওয়ার্ড কখনোই সামনের দিকে ঝুলা যাবে না এই টোটাল হিপ রিপ্লেসমেন্ট পেশেন্টদের সামনের দিকে ঝুঁকে যাওয়া যাবে না জি তারপরে হলো এই পর্যন্তই দেখি কোনো কিছু বাকি আছে কিনা এই যে need of abduction which depends on whether the procedure is posterior hip replacement approach which needed anterior hip replacement approach which not needed এর দরকার নেই এই যে রেস্ট টয়লেট সিট মানে পেশেন্টের ইয়েটা যত বেশি উপরে হবে পেশেন্টের পায়ের মুভমেন্ট তত কম হবে এই জন্য মানে অধিক উচ্চতা সম্পন্ন টয়লেট সিট পেশেন্ট আচ্ছা আর কিছু শর্ট কিছু জিনিস আছে যেগুলো একটু বলা দরকার পেশেন্ট ট্রান্সফার বা রিপোজিশনিং গাইডলাইন্স ইউজ গেট বেল্ট টু ট্রান্সফার এ পার্শিয়ালি ওয়েট বিয়ারিং পেশেন্ট ফ্রম বেড চেয়ার এই যে গেট বেল্ট যে কোমরে লাগায় তারপর টানতে হয় গেট বেল্ট use gate belt to transfer partially weight bearing patient from bed chair lifting device to transfer non-participating patients 2 to 3 caregivers to transfer cooperative patient weight less than 200 pound আচ্ছা একটু বলে দেই যদি আমার পেশেন্টের কেটে যাবে চলো আমরা তাহলে একটা ব্রেক নিয়ে আসি 10 মিনিটের একটা ব্রেক 10 মিনিট